বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির প্রথম মুভিটিকে। এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজের টোটাল 10টি পার্ট তো এসে গিয়েছে, কিন্তু এই সমস্ত মুভিগুলোর মাঝখানেও অনেক ছোট ছোট মুভিও এসেছে যেগুলোকে মুভির মধ্যে অত ভালোভাবে দেখানো হয়নি। কিন্তু আমরা চেষ্টা করব এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের প্রত্যেকটি মুভিকেই স্টেপ বাই স্টেপ বানানোর, যাতে আপনারা এই মুভি ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটি মুভিকেই ভালোভাবে বুঝতে পারেন। চলুন বন্ধুরা, এবার সময়কে অপচয় না করে এই মুভির কাহিনীকে শুরু করা যাক। এই মুভির শুরুতে আমরা খুবই বড় একটি শিপ কম্পার্টমেন্টকে দেখতে পাই, যেখানে ভিন্ন ভিন্ন ধরনের অনেক কন্টেনার ছিল। ওই সমস্ত কন্টেনারের মধ্যে থাকা একটি কন্টেনারে অনেক বেশি পরিমাণে ডিভিডি প্লেয়ার এবং টিভিও উপস্থিত ছিল। তখনই ওখানের মধ্যে থাকা একটি মানুষ ফোনের সাহায্যে কারোর সাথে কথা বলছিল এবং সে বলতে থাকে একটি ট্রাকের সাহায্যে এই সমস্ত মালগুলো বাইরে যেতে চলেছে এবং ওই ট্রাকটির নাম ছিল রোজার। এরপরেই তোমরা ওই ট্রাককে তাড়াতাড়ি চুরি করে নেবে এবং যত মাল পাওয়া যাবে তার অর্ধেক অংশ যেমন আমার হয়ে যায়। এখান থেকেই এই মুভির সিন শিফট হয়ে যায় এবং আমরা মুভির মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল ব্রায়ান ও'কন্নর। পেশার দিক থেকে ব্রায়ান ও'কন্নর একজন কার মেকানিক ছিল। তখনই সে নিজের কারের ফুল টেস্টিং কে করছিল এবং তার কারটি 140 কিলোমিটার পার ঘন্টার গতিতে দৌড়াচ্ছিল। কিন্তু তখনই সে বলতে থাকে এতটা স্পিড যথেষ্ট হবে না, এই জন্যই এখনো পর্যন্ত তার কারের উপর মেরামত করতে হবে। এরপরে সে এখান থেকে চলে যায় টোরিটোস ক্যাফে। এখানে তার সাথে দেখা হয় টোরিটোস ক্যাফের মালকিন, যার নাম ছিল মিয়া টোরিটোস। সে ওখান থেকে টুনা মাছের ডিমান্ড করতে থাকে। এর সাথে সে জিজ্ঞাসা করতে থাকে এই মাছটি কি সুন্দর হবে। এরপরে ওখানের ওনার মিয়া বলতে থাকে তুমি 4 দিন থেকে এখানে এসে টুনা মাছ খাচ্ছ, এই মাছটি আগে অতটা ভালো খেতে ছিল না, এমনকি এখনো এই মাছটি অতটাও ভালো খেতে নয়। এই মাছটির স্বাদ প্রত্যেকবারই নর্মাল হয়ে থাকে। কিন্তু এরপরও ব্রায়ান নিজের অর্ডারকে চেঞ্জ করেনি এবং সে সেম টুনা মাছকেই খেতে শুরু করে দেয়। তাদেরকেই কথা বলতে কয়েকটি লোক দেখে নেয় এবং তাদের নাম ছিল লেটি, জেসি, মাইন্স এবং লিওন। এরপরে তারা ওখানে এসে তার সাথে কথা বলতেও শুরু করে দেয় এবং সে বলতে থাকে তুমি কি এই জায়গার মধ্যে নতুন এসেছো। এমনকি ওই ক্যাফের মধ্যে আরেকটি মানুষও উপস্থিত ছিল, যে আসলে মিয়া টর্নেডোর ভাই ছিল এবং তার নাম ছিল ডমিনিক টরেডো এবং তাকে শর্টে ডমও বলা হতো। এবং এই সমস্ত মানুষেরা আসলে ডমেরই বন্ধু ছিল। এরপরে তারা যখন সকলে এসে ওখানে দেখতে পায় ব্রায়ান ও'কন্নর মিয়ার উপর লাইন মারছে, তখনই তাদেরই মধ্যে থাকা একটি লোক, যার নাম ছিল বেন, সে অনেকটাই রেগে যায় এবং সে ব্রায়ান ও'কন্নরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে দেয়। কিন্তু ব্রায়ান ওই জায়গা থেকে যাবে না বলে দেয়। এমন পরিস্থিতির মধ্যেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখানে মিয়া এসে ডমকে বলতে থাকে তুমি কেন তাদের লড়াইকে এই জায়গার মধ্যে থামাচ্ছ না। এই জন্য ডম তাদের দুজনের লড়াইয়ের মাঝখানে এসে যায় এবং সে ফাইনালি তাদের দুজনের লড়াইকেই এখানে থামিয়ে দেয় এবং সে বলতে থাকে তুমি আজকের পর থেকে এখানে আর কখনোই আসবে না এবং তুমি এখানে তোমার লাইসেন্স কে দেখাও। এরপরে ডম যখন তার লাইসেন্স কে চেক করে নেয়, তখন তার লাইসেন্সের মধ্যে তার নাম লেখা ছিল, তার নাম ছিল ব্রায়ান এস স্প্রিনাল। কিছুক্ষণ কথা বলার পর ডম এটিকে জানতে পেরে যায় যে ব্রায়ান তারই একটি ফ্রেন্ড, যার নাম ছিল টনি, তারই সে শপের মধ্যে কাজ করে। এরপরে ব্রায়ান যখন ওখান থেকে বেরিয়ে এসে ওই শপের মধ্যে পৌঁছে যায়, যার নাম ছিল দ্য রেসিং এজ। ব্রায়ান যখন ওখানে তার ম্যানেজারের সাথে কথা বলছিল, তখন ব্রায়ানকে বলা হতে থাকে তাকে এই কাজকে ছাড়তে হবে, কারণ আমার প্রিয় বন্ধু ডমিনিক তোমার নালিশ করেছে। তখনই এখানে ডমিনিক বলতে থাকে আমি আসলে খুবই গরিব এবং আমার খুবই বেশি জরুরি ওই জবে, এবং আপনি কিভাবে কারো কথার জন্য আমাকে জব থেকে বার করে দিতে পারেন। আমি অনেক বেশি পরিমাণে হার্ড ওয়ার্কার এবং স্মার্টও। কিন্তু ব্রায়ানের ম্যানেজার বলতে থাকে ডমিনিক আমার বন্ধু, এমনকি যখন সে রেস করে থাকে তখন সবাই তার প্রশংসা করে এবং ওটাই আমার একমাত্র টাকা কামানোর সোর্স। কারণ যখন সে কারোর সাথে রেস করে থাকে তখন তার সাথে লড়াই করার জন্য অনেকগুলো রেসার এসে থাকে এবং তারা নিজেদের কারকে আপগ্রেড করে থাকে। এমনকি তারা নিজেদের কারের আপগ্রেডেশনের সমস্ত জিনিসপত্রকেই আমাদের কাছ থেকেই নিয়ে যায়। এখানে আমি যদি ডমিনিকের কথাকে না মানি তাহলে সে অবশ্যই আমার উপর রেগে যাবে। কিন্তু ব্রায়ানের অনেকক্ষণ ধরে বোঝানোর জন্য তার ম্যানেজার এখানে মেনে যায় এবং সে তাকে তার জব থেকে বাইরে পার করেনি। কিন্তু তার ম্যানেজার তাকে বলে দেয় যে এখানে তাকে তার নিজের কোয়ালিটি দেখাতে হবে। এই জন্যই ব্রায়ান ও'কন্নর নিজের কোয়ালিটিকে দেখানোর জন্য এই জন্যই সে তাদের কাছ থেকে দুটো নাইট্রাস অক্সাইডের সিলিন্ডার নিয়ে নেয়। এরপরে সে সন্ধ্যের মধ্যে পৌঁছে যায় একটি রেসের মধ্যে, যেখানে সে হেক্টর নামক একটি লোকের সাথে দেখা করে। হেক্টর বেসিক্যালি লস এঞ্জেলেস শহরের খুবই বড় একটি রেসিং ডিলার, যেই শহরের মধ্যে হতে থাকা বড় বড় রেসের ডিল করে থাকতো এবং এখানে ব্রায়ানও ওই রেসের মধ্যে নিজের নামকে লিখিয়ে দেয়। কিন্তু তখনই ওখানে পৌঁছে যায় ডম নিজের সমস্ত কারগুলোকে নিয়ে। ডমের ওখানে এসে যাওয়ার পরেই ওখানের মধ্যে থাকা সমস্ত মেয়েরা, এমনকি ওখানের মধ্যে থাকা সমস্ত লোকেরাই তাকে দেখে ভোটিং করতে শুরু করে দেয়, কারণ ডম
ওখানের মধ্যে থাকা সমস্ত লোকের হিরো ছিল। এরপরে সবাই রেসের মধ্যে টাকা লাগাতে শুরু করে দেয়। তখনই ব্রায়ান বলতে থাকে, আমার কাছে তো কোনো টাকা নেই এই রেসের মধ্যে টাকা লাগানোর, কিন্তু আমার কাছে অবশ্যই এই গাড়ির সমস্ত কাগজপত্র রয়েছে। এই জন্যই তোমরা যদি আমাকে এই রেসের মধ্যে অংশ নিতে দাও তাহলে আমি নিজের গাড়ির কাগজপত্রকে তোমাদেরকে দিয়ে দিতে পারি। অর্থাৎ আমি যদি এই রেসকে হেরে যাই তাহলে এই গাড়িটি তোমাদের হয়ে যাবে। অবশ্যই তার এই কথাটি রুলস এর বিরুদ্ধে ছিল, কিন্তু যেহেতু তার কাছে কোন রকম টাকা ছিল না এই জন্য সে নিজের গাড়িকেই বাজি রেখে দেয়। এরপরে এখানে শুরু হয়ে যায় এই মুভির প্রথম রেসিং। ব্রায়ান এখানে মনে করছিল সেই রেসকে অবশ্যই জিতে যাবে, কারণ তার কাছে এখানে দুটো নাইট্রাস অক্সাইডের সিলিন্ডার ছিল, কিন্তু ডমিনিকো কার থেকে কম ছিল না, কারণ তারও গাড়ির মধ্যে অনেকগুলো নাইট্রাস অক্সাইডের সিলিন্ডার ছিল। তারা দুজনেই একে অপরকে হারানোর চেষ্টা করতে থাকে এবং অনেকটা সময় ধরে চেস করার পর এই সুন্দর রেসটি এখানেই শেষ হয়ে যায় এবং এই রেসকে জিতে যায় ডমিনিক এবং ব্রায়ান এই রেসকে হেরে যায়। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে পুলিশ এসে যায়। পুলিশকে দেখে ওখানের মধ্যে থাকা সমস্ত লোকেরাই ভয়ে পালাতে শুরু করে দেয়। তখন ডমিনিকও ওখান থেকে পালিয়ে যায় এবং সে নিজের কারকে একটি পার্কিং এরিয়ার মধ্যে লুকিয়ে সে ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই ওখানের মধ্যে থাকা কয়েকটি পুলিশেরা তাকে দেখে নেয় এবং তারা সবাই মিলে তার পিছু করতে শুরু করে দেয়। ডমিনিক ওখানে যে কোনো ভাবে ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু যখন সে মনে করছিল পুলিশরা তাকে ধরেই নিতে যাচ্ছে তখনই তার কাছে পৌঁছে যায় ব্রায়ান এবং সে তাকে সাহায্য করে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এবং তারা দুজনেই পুলিশকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে যেতে সফল হয়ে যায়। রাস্তার মধ্যে দিয়ে তারা আগে যেতে যেতে কয়েকটি বাইকার তাদেরকে ঘিরে নেয় এবং তারা বলতে থাকে তারা যেন নিজেদের গাড়িকে সাইডে রাখে। এরপরে তারা দুজনে যখন নিজেদের গাড়িকে থামিয়ে দেয় তখনই ওখানের মধ্যে থাকা বাইকার গুলো তাদেরকে ঘিরে নেয়। তখনই ওখানের মধ্যে থাকা দুটো বাইকার যাদের নাম ছিল ট্রান এবং ল্যান্স, তাদের দুজনের সাথে ডমের পুরনো ঝগড়া চলছিল। এই জন্যই তারা দুজনে মিলে ডমকে বলতে থাকে তোমাকে আমরা মরুভূমির রেসের মধ্যে দেখে নেব। এই কথাকেই বলার পর তারা দুজনেই ওখান থেকে চলে যায়। তখনই ওখানে ব্রায়ান ডমকে জিজ্ঞাসা করতে থাকে এরা আসলে কে এবং কেনই বা তারা তোমার পেছনে পড়েছে। আমার তো মনে হচ্ছে এরা আন্ডারওয়ার্ল্ডের লোক, তারা এইসবকে নিয়ে কোথায় বলছিল। তখনই দুটো ভাই আবার ফেরত আসে এবং নিজেদের বন্দুককে ব্যবহার করে তাদের গাড়িকেই উড়িয়ে দেয়। এখন তাদের দুজনের কাছে কোন রকম গাড়ি ছিল না ঘর ফেরত আসার জন্য, এই জন্যই তাদেরকে 20 মাইল হেঁটে আসতে হয়। রাস্তার মধ্যে আস্তে আস্তে যখন ব্রায়ান ডমকে জিজ্ঞাসা করে এরা আসলে কে ছিল এবং এরা তোমার কাছ থেকে কি বা চায়, তখনই ওখানে ডম বলতে থাকে আজ থেকে অনেক বছর আগে আমি তাদের সাথেই কাজ করতাম, কিন্তু একটি বিজনেস ডিল আমাদের মধ্যে খারাপ হয়ে যায়, এমনকি আমি তার বোনকে ধোকাও দিয়েছিলাম। এই জন্যই তারা এখনো পর্যন্ত আমার উপর এতটা বেশি প্রমাণে রেগে রয়েছে। তারা দুজনে কথা বলতে বলতে তারা দুজনেই ডমের ঘরের মধ্যে এসে যায়। এরপরে ডম তাকে এখান থেকে যাওয়ার আগে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে একটি বিয়ার খেতে চাইবে। এরপরে সে তাকে নিজের ঘরের মধ্যে ইনভাইট করে নেয়। ওখানে ডমের প্রত্যেকটি বন্ধুই উপস্থিত ছিল এবং তারা কেউই ব্রায়ানকে পছন্দ করছিল না। এই জন্যই তারা সবাই মিলে ব্রায়ানের উপর রেগে যেতেও শুরু করে, কিন্তু ডম সবাইকেই বোঝাতে থাকে ব্রায়ান আমার সাথে রয়েছে কারণ সে আমাকে সাহায্য করেছে এবং সেই আমাকে পুলিশের হাত থেকেও বাঁচিয়েছে। কিন্তু তখনই তাদের কথার মাঝখানে ল্যাটি ওখানে এসে যায় এবং সে এখানে সমস্ত সিচুয়েশনকেই ঠান্ডা করিয়ে দেয়। এরপরে সে ডমকে বলতে থাকে তুমি খুবই ক্লান্ত হয়ে গেছো, এই জন্য অবশ্যই আমার কাছ থেকে তোমার মাসাজ নেওয়া উচিত। এরপরে ল্যাটি ডমকে নিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ডম ব্রায়ানকে বলতে থাকে তোমার মনে রয়েছে তো তোমাকে আমাকে একটি গাড়ি দিতে হবে, কারণ তুমি আমার কাছ থেকে একটি রেসকে হেরে গিয়েছো। এই কথাকেই বলার পর সেখান থেকে চলে যায়। ওই রাতের মধ্যে ব্রায়ান এবং মিয়া একে অপরের সাথে কথা বলতে শুরু করে, এই জন্য তাদের দুজনের মধ্যে দূরত্ব খুবই কম হয়ে যায়। এর পরের দিন ব্রায়ান যখন নিজের শপের দিকে যাচ্ছিল তখনই অনেকগুলো পুলিশ এসে তাকে ধরে নেয় এবং তারা বলতে থাকে তোমাকে আমাদের সাথে যেতে হবে রাতের ওই বড় দুর্ঘটনার জন্য। এই জায়গার মধ্যে এই কাহিনীর সব থেকে বড় পর্দা ফাঁস হয়ে যায় এবং আমরা জানতে পারি যে ব্রায়ান অকন্যার কোন রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নয়, বরং সে হলো একটি পুলিশ অফিসার। কারণ সমস্ত পুলিশেরাই মনে করছিল ডমিনিক সমস্ত ধরনের ট্রাককে চুরি করছে, কারণ ডমিনিক টরেডো এক প্রকারের রেসার এবং যারা এই সমস্ত ট্রাকগুলোকে চুরি করে থাকে তারাই বিশেষত রেসার হয়ে থাকে। কিন্তু তখনই ব্রায়ান বাকি সমস্ত পুলিশদেরকে বলতে থাকে আমার মনে হয় না ডমিনিক এই সমস্ত ট্রাকগুলোকে চুরি করেছে বলে, কারণ তার টিমের মধ্যে বেন্স এবং জেসিও রয়েছে এবং তাদের মধ্যে কোন রকম হিম্মত নেই কোন রকম কারকে চুরি করার জন্য। এদের পেছনে হয়তো অন্য কারো হাত রয়েছে।
আছে। আপনারা শুধুমাত্র আমাকে কিছুটা সময় দিন এবং আমি অবশ্যই বলে দেব এই সমস্ত ট্রাককে চুরি করার পেছনে কে রয়েছে। কিন্তু এর থেকে আগে আমার একটি গাড়ির দরকার। এরপরে এখানে সিন শিফট হয়ে যায় এবং আমরা ডমের গ্যারেজকে দেখতে পাই, যেখানে সে নিজের কারগুলোকে রিপেয়ার করছিল এবং তখনই ব্রাইন নিজের একটি ভাঙা গাড়িকে নিয়ে এসে যায়। এখানে ডম তাকে বলতে থাকে, আমি তোমাকে একটি ভালো গাড়িকে চেয়েছিলাম, কিন্তু এই গাড়িটি তো পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে। এর উত্তরে ব্রাইন বলতে থাকে, এই গাড়ির ইঞ্জিনকে খুলে তো দেখাও। এরপরে তারা যখন গাড়ির ইঞ্জিনকে খুলে নেয় তখন তারা জানতে পেরে যায় যে এটি খুবই ভালো একটি গাড়ির ইঞ্জিন, শুধুমাত্র এই গাড়ির বাইরের অংশই ভেঙে গিয়েছে। যদি এই গাড়ির উপর 15,000 টাকা খরচ করা হয় তাহলে গাড়িটি অবশ্যই হাওয়ার সাথে কথা বলবে। এরপরে ডম ওই গাড়ির উপর খরচা করতে শুরু করে দেয়। অন্যদিকে জেসি নিজের কম্পিউটারের সাহায্যে ব্রায়ানকে ওই কারের অ্যানিমেশন দেখাতে থাকে। এই গাড়িটি তৈরি হয়ে যাওয়ার পর এমন দেখাবে। অনেকটা সময় ধরে কাজ করার পর তাদের খিদে পেয়ে যায় এবং তারা সবাই এখন বসে লাঞ্চ করতে শুরু করে দেয়। তখনই ওই জায়গার মধ্যে ভিন্সও এসে যায়, কিন্তু যখনই ভিন্স ওই জায়গার মধ্যে ব্রায়ানকে বসে থাকতে দেখতে পায় তখন সে ওই জায়গা থেকে চুপচাপ পালিয়ে যায়। সবাই তো এই মুহূর্তকে দেখে হাসতে শুরু করে দেয়, কিন্তু কিছুটা সময় পর ভিন্স আবার ওখানে এসে যায় এবং ওখানে ডম তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এই জায়গার মধ্যে কি আনতে এসেছো? তখনই ভিন্স বলতে থাকে, আমার খিদে পেয়েছে, এই জন্য আমি আবার ফেরত এসে গিয়েছি। এখান থেকে আমরা জানতে পারি যে ভিন্স এবং ডমিনিক যখন থেকে তারা 3rd ক্লাসের মধ্যে পড়তো তখন থেকেই তারা একসাথে রয়েছে এবং তারা খুবই ভালো বন্ধু। লাঞ্চ কমপ্লিট করার পর মিয়া এবং ব্রাইন একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে তখন ওখানে ভিন্স এসে যায় এবং সে বলতে থাকে, প্লেটকে পরিষ্কার করার কাজ তো ব্রাইনের, তুমি কেনই বা এই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করছো? তোমার তো আমার সাথে এসে পার্টি করা উচিত। এরপরে এখানে মিয়া বলতে থাকে, তুমি কয়েকদিন আগে আমাকে বলেছিলে আমাকে ডেটে নিয়ে যাবে। তখনই ওখানে ভিন্স খুশি হয়ে বলতে থাকে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে ডেটের মধ্যে নিয়ে যাবো, এখানেরই পাশে থাকা একটি রেস্টুরেন্টের মধ্যে। তুমি কি আমার সাথে যাবে এই শুক্রবারের মধ্যে? এই কথাকে শোনার পর মিয়া হ্যাঁ বলে এবং সে বলতে থাকে, আমি শুক্রবারের রাতে 10টার সময় অবশ্যই রেস্টুরেন্ট যাব, কিন্তু আমি তোমার সাথে যাব না, বরং ব্রাইনের সাথে যাব। এর পরের দিন সকালে যখন ব্রাইন নিজের শপের মধ্যে কাজ করছিল তখনই ওই জায়গার মধ্যে হেক্টর এসে যায় এবং সে তাকে বলতে থাকে, আমার 3টি হন্ডা সিভিকের জন্য কিছু পার্টস এর দরকার, কিন্তু ওই সমস্ত গাড়ির পার্টস গুলো খুব বেশি দামি ছিল। এই জন্য এখানে ব্রাইন ওই সমস্ত ট্রাক গুলোর চুরি করার পেছনে হেক্টরকে দায়ী মনে করতে শুরু করে, কারণ এতটা দামি জিনিসকে শুধুমাত্র সেই কিনতে পারে, কারণ তার কাছেই অত বেশি টাকা রয়েছে। এরপরে সে ওই সমস্ত জিনিসগুলোকে জানার জন্য ওই রাতের মধ্যেই হেক্টরের গ্যারেজের মধ্যেই পৌঁছে যায়, কিন্তু যখন সে ওখানে পৌঁছে গিয়ে গাড়ির টায়ারকে চেক করতে থাকে তখন সে বুঝতে পেরে যায় যে এই গাড়িগুলো আসলে সেই গাড়িগুলো নয় যেগুলোর জন্য সে এই সমস্ত জিনিসগুলোকে কিনেছিল। কিন্তু তখনই ওখানে পৌঁছে যায় ডমিনিক এবং ভেন্স এবং তারা ব্রাইনকে দেখে এখানে খুবই রেগে যায়। এখানে ডমিনিক তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এখানে কি করছিলে? এমনকি তুমি কি আমাদের উপর সন্দেহ করছো? তুমি কি আসলে একজন পুলিশ? এখানে ব্রাইন সোজাসুজি না বলে দেয় এবং সে বলতে থাকে, আমি কোন রকম পুলিশ নয়। এর ফলে ডমিনিক বলে, তাহলে তুমি এই জায়গার মধ্যে কি করছিলে? এর উত্তরে ভেক্টর বলতে থাকে, আজকে সকালে ভেক্টর আমার শপের মধ্যে এসেছিল এবং সে আমার কাছ থেকে অনেক দামি জিনিসপত্রকে চেয়ে নেয় শুধুমাত্র একটি রেসিং এর জন্য, কিন্তু সে এই সমস্ত জিনিসপত্রকে নিজের এই গাড়ির মধ্যে তো লাগায়নি, তাহলে ওই সমস্ত জিনিসপত্রগুলো গেলই বা কোথায়? এর উত্তরে ডমিনিক বলতে থাকে, আমি খুব ভালোভাবেই জানি ওই সমস্ত জিনিসপত্রগুলোকে কোথায় পাওয়া যাবে। এরপরে এখান থেকে ডম, ভেন্স এবং ব্রাইন পৌঁছে যায় ব্রাইনের শপের মধ্যে। ওখানে পৌঁছে যাওয়ার পর তারা জানতে পেরে যায় যে কারা আসলে আগেই তাদের গাড়ির ইঞ্জিনকে চুরি করে নিয়েছে। এখানেই আমরা ট্রাইন এবং ল্যান্সের আসল চেহারাকেও দেখতে পাই। আসলে তারা দুজনেই মাফিয়ার গুন্ডা ছিল, এমনকি তারা নিজেদের গাড়িকে নিয়ে খুব চিন্তার মধ্যেও থাকতো। তারা দুজনেই নিজেদের গাড়িকে নিয়ে খুবই কিউরিয়াস থাকতো। এর পরের দিন সকালে ব্রাইন নিজের অফিসারদের কাছে পৌঁছে গিয়ে এই সমস্ত কথাগুলোকে তাদেরকে বলে দেয়। এখানে ব্রাইন আরো বলতে থাকে, আমার মনে হয় এই সমস্ত চুরিগুলোর পেছনে ট্রাইন এবং ল্যান্সেরই হাত রয়েছে, কারণ আমি তাদের গ্যারেজের মধ্যে অনেক সিডি প্লেয়ার এবং টিভিকেও দেখতে পেয়েছিলাম। এমনকি তারা ওই সমস্ত টেকনোলজিকেও নিজেদের গাড়ির মধ্যে ফিট করছিল যেগুলোকে তারা পরবর্তী চুরির মধ্যে ব্যবহার করতে যাচ্ছে। আমার হিসাবে আপনাদের তাদের দুজনকেই ধরে নেওয়া উচিত। ব্রাইনের এই কথাকে শোনার পর পুলিশরা নিজেদের টিমকে নিয়ে পৌঁছে যায় ট্রাইনের ঘরের মধ্যে এবং তারা ট্রাইনের পুরো ফ্যামিলিকে কাস্টাডির মধ্যে
মধ্যে নিয়ে নেয়। অন্যদিকে ব্রায়ান পৌঁছে যায় ডমের গ্যারেজের মধ্যে, যেখানে সে জানতে পেরে যায় যে ডমের কাছে একটি কালো গাড়ি রয়েছে এবং সে অনেক বছর ধরেই ওই গাড়িকে রিপেয়ার করছিল। এখানে ব্রায়ান তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি কখনো এই গাড়িকে চালিয়েছো? তখনই ডম বলতে থাকে, এটি আসলে আমার বাবার গাড়ি ছিল। আমার বাবা আসলে খুবই বড় একটি রেসার ছিল, এমনকি সে একটি সময়ের মধ্যে রেসিং এর দুনিয়ার বাদশা ছিল এবং আমিও তার মতোই হতে চাই। তখনই ব্রায়ান জিজ্ঞাসা করে, তুমি এর থেকে আগে কখনো কি এই গাড়িকে চালিয়েছো? তখনই ডম বলতে থাকে, আমি তো কখনোই এই গাড়িকে চালাইনি, কিন্তু যখন আমি সুযোগ পাবো অবশ্যই এই গাড়িকে চালাবো। অন্যদিকে ব্রায়ান এবং মিয়ার মধ্যেও খুবই বেশি ভালোবাসা এসে গিয়েছিল। তাদের দুজনের মধ্যে দূরত্ব প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরপরে অনেক দিন চলে যাওয়ার পর ওই দিনটি এসে যায় যখন মরুভূমির মধ্যে রেস হতে চলেছিল। ওই রেসের মধ্যে ডম এবং তার সমস্ত বন্ধুরাই পার্টিসিপেট করে। তখনই ওখানে ল্যাটি একটি লোকের সাথে একটি রেসের কম্পিটিশন নিয়ে নেয় এবং তাদের দুজনের মধ্যে খুবই একটি ভালো ব্যাটেল ঘটে, যেখানে ল্যাটি নিজের বুদ্ধিকে ব্যবহার করে ওই রেসকে জিতে যায়। এরপরে সময় এসে যায় জেসির, যে খুবই ভালো একটি মেকানিক ছিল, কিন্তু তার অপোনেন্ট আর কেউ নয় বরং ট্রাইন ছিল। এখানে ব্রায়ান তাকে এই রেসকে না করার জন্য বলে দেয়, কারণ সে তার গাড়ির মধ্যে অবশ্যই কোটি টাকা খরচ করেছে, তুমি অবশ্যই তার সাথে রেসে জিততে পারবে না, কারণ সে নিজের গাড়ির মধ্যে অবশ্যই খুবই ভালো পার্টস কেউ লাগিয়েছে, এই জন্যই এটির ভুল করো না জেসি। কিন্তু তখনই জেসি বলতে থাকে, আমার খুবই বেশি টাকার দরকার, এই জন্য আমাকে এই রেসকে অবশ্যই জিততে হবে এবং সে ট্রাইনকে রেসের জন্য বলে দেয়। এরপরে তাদের দুজনের মধ্যে যখন রেস শুরু হয়ে যায় তখন আগে যাওয়ার জন্য জেসি নিজের নাইট্রাস অক্সাইডকে খুলে দেয়। তখনই ট্রাইন বলতে থাকে, বাচ্চা তুমি খুব তাড়াতাড়ি এই কাজটিকে করে নিয়েছো। এবং রেস যখন শেষ মুহূর্তের মধ্যে এসে যায় তখন ট্রায়ান্টো নিজের নাইট্রাস অক্সাইডকে খুলে দেয় এবং সে জেসির থেকে আগে ওই রেসকে জিতে যায়। এর ফলে রেসকে জেসি হেরে যায় এবং এই রেসের মধ্যে শর্ত ছিল এই যে এই রেসের মধ্যে হেরে যাবে তাকে অবশ্যই নিজের গাড়িকে যে জিতে যাবে তাকে দিয়ে দিতে হবে। কিন্তু জেসি চাইতো না সে নিজের গাড়িকে ট্রাইনকে দিয়ে দিক বলে, এই জন্য সে ভয় পেয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে যায়। জেসি ওখান থেকে চলে যাওয়ার জন্য ট্রাইন আরো বেশি রেগে যায় এবং সে সোজা ডমিনিকের সাথেই লড়াই করার জন্য এসে যায় এবং সে বলতে থাকে, তোমার বন্ধু কোথায় গিয়েছে? এখানে ডমিনিক বলতে থাকে, হয়তো সে গাড়িকে ধোয়ার জন্য গিয়েছে। কিন্তু তখনই তাদের কোথার জন্য একে অপরের সাথে লড়াই শুরু হয়ে যায়। এখানে ট্রাইন বলতে থাকে, তোমার জন্য আমার ঘরের মধ্যে পুলিশ এসেছিল, তারা আসলে মনে করে আমি আসলে চোর। তখনই ডমিনিক বলতে থাকে, আমি তোমার কোনোরকম কমপ্লেনকে করিনি এবং আমি জানি না যে পুলিশ কেন তোমার ঘরের মধ্যে এসেছিল। তখনই ব্রায়ান মাঝখানে এসে তাদের দুজনের মধ্যে ঝগড়াকে থামিয়ে দেয়। রাতের মধ্যে ব্রায়ান এটিকে লক্ষ্য করতে পায় যে মিয়া ডমিনিককে কোনো কাজকে না করার জন্য বাধা দিচ্ছিল। সে তাকে বলতে থাকে, তুমি এটিকে লাস্ট বারের জন্যই যেন করছো, এরপর থেকে যেন তুমি এই কাজকে না করো। এখান থেকে ব্রায়ান সবকিছুকে বুঝতে পেরে যায়, অর্থাৎ ওই চোর আসলে কেউ নয় বরং ডমিনিক এবং তার পুরো বন্ধুরাই ছিল। এখানে ব্রায়ান মিয়ার কাছে এসে গিয়ে তাকে বোঝাতে থাকে পুলিশরা ডমিনিকের পেছনে পড়েছে, এই জন্যই পুলিশরা যদি তাকে ধরে নেয় তাহলে তারা অবশ্যই তাকে মেরে দেবে, নাহলে তাকে সারা জীবনের জন্য জেলের মধ্যে ঢুকিয়ে দেবে। তোমাকে আমাকে এই জায়গার মধ্যে সাহায্য করতে হবে মিয়া, যাতে আমি এই জায়গার মধ্যে সবাইকে বাঁচাতে পারি, কারণ এমন যদি চুরি হতে থাকে তাহলে সমস্ত ট্রাক ড্রাইভাররাই রেগে গিয়ে নিজেদের সমস্ত কাজগুলোকেই বন্ধ করে দেবে। এই জন্যই পুলিশ ডমিনিককে মারুক বা না মারুক, ট্রাক ড্রাইভাররা অবশ্যই ডমিনিককে মেরে দেবে। এই কথাকে শোনার পর মিয়া ব্রায়ানের সাথে এসে যায়। এরপরে ডমিনিক এবং তার সমস্ত বন্ধুরা মিলে একটি আন্ডারগ্রাউন্ডের মধ্যে এসে যায়, যেখানে ওই 3টি হন্ডা সিভিকি উপস্থিত ছিল, যেই সমস্ত কারগুলোর জন্য হেক্টর কয়েকদিন আগেই কয়েকটি পার্টস কিনেছিল। এরপরে ডমিনিক নিজের সমস্ত বন্ধুদেরকে নিয়ে আরেকটি ট্রাককে চুরি করার জন্য বেরিয়ে পড়ে। ডমিনিকের 3টি বন্ধুই ফুল প্ল্যানিং এর মধ্যে ছিল এবং তারা ডিসাইড করে রেখেছিল তাদের এই চুরিটি তাদের শেষ চুরি হবে এবং তারা নিজেদের ফুল পাওয়ারকে ব্যবহার করে ওই ট্রাককে চুরি করার কাজে লেগে পড়ে। কিন্তু যখনই ভেন্স ওই জায়গার মধ্যে অ্যাটাক করে দেয় তখনই সে জানতে পেরে যায় যে ট্রাক ড্রাইভারের কাছে একটি শটগান রয়েছে এবং ওই ড্রাইভারটি তার উপরে শুট করতেও শুরু করে দেয়। কিন্তু ভুলবশত ভাবে ভেন্সের হাত একটি জায়গার মধ্যে আটকে যায় এবং সে গাড়ির মধ্যে ঝুলতে শুরু করে দেয়। ওই চলতে থাকা ট্রাকের উপরেই ভেন্স ঝুলছিল। ভেন্সকে পুরোপুরি ভাবে বাঁচানোর জন্য ডমিনিক ওই ট্রাককে পিছু করতে শুরু করে দেয় এবং সে ভেন্সকে বাঁচানোর খুবই চেষ্টা করতে থাকে, কিন্তু ট্রাক ড্রাইভার তার উপরেও গুলি চালাতে শুরু করে দেয়, যার ফলে ডমিনিক এবং ল্যাটির কার ওই জায়গার মধ্যে ক্র্যাশ হয়ে যায়। কিন্তু তখনই তাদের পেছন দিক থেকে আসতে শুরু করে দেয় ব্রায়ান মিয়ার সাথে, এবং যখন সে দেখতে পায় ভেন্স খুবই বড় অসুবিধার মধ্যে রয়েছে তখন সে নিজের জীবনকে লাগিয়ে ভেন্সকে ওই জায়গা থেকে ছাড়িয়ে নেয় এবং সে তাকে নিজের কারের মধ্যে নিয়ে তাকে বাঁচিয়ে নেয়। ওই মুহূর্তের মধ্যে পেছন দিক থেকে আসতে থাকা লিওন ডমিনিক এবং ল্যাটিকে নিজের সাথে নিয়ে নেয়। ওখানে যখন তারা সবাই মিলে ইউনাইটেড হয়ে যায় তখন সে বুঝতে পেরে যায় যে
বেন্সের অনেক বেশি রক্ত বেরিয়ে গিয়েছে এবং সে প্রায় মারাই যেতে যাচ্ছে। তখনই ব্রায়ান হসপিটালের হেলিকপ্টারকে কল করে নেয় এবং সে বলতে থাকে এখানের মধ্যে থাকা একটি মানুষ খুবই বেশি ইনজার্ড হয়ে গিয়েছে এবং আপনাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি সাহায্য পাঠাতে হবে এবং আমি পুলিশ অফিসার ব্রায়ান ও কর্নার বলছি। এই কথাকে যখন ডমিনিক শুনে নেয় সে একজন পুলিশ অফিসার বলে, তখন সেখানে খুবই রেগে তো যায়, কিন্তু তার প্রিয় বন্ধু এখানে ইনজার্ড অবস্থার মধ্যে ছিল, এই জন্যই সে এখানে ব্রায়ানের উপর হাত উঠায়নি। এই জন্যই সে এখান থেকে চুপচাপ নিজের বাকি বন্ধুদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে সে সোজা নিজের ঘরের মধ্যে পৌঁছে যায়। এখানে সে নিজের ঘর থেকে গানকে নিয়ে জেসিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখনই ওখানে ব্রায়ান এসে যায় এবং সে ডমিনিককে বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ। তখনই ডমিনিক বলতে থাকে তুমি আমার রাস্তার মধ্যে আসো না, আমাকে অবশ্যই জেসিকে বাঁচাতে হবে কারণ তার পেছনে ট্রায়ন এবং ল্যান্স পড়ে গিয়েছে। তারা দুজনে মিলে যদি জেসিকে ধরে নেয় তাহলে তারা অবশ্যই তাকে মেরে দিবে। কিন্তু তখনই ওখানে দৌড়াতে দৌড়াতে জেসি এসে যায় এবং সে বলতে থাকে ওই দুটো মাফিয়া গুন্ডা তার পেছনে পড়েছে, এই জন্যই তোমরা আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু হঠাৎ করে ওখানে ট্রায়ন এবং ল্যান্স এসে গিয়ে জেসিকে মেরে দেয়। এই দৃশ্যকে দেখার পর ডমিনিক আরো বেশি রেগে যায় এবং সে নিজের বাবার গাড়ি যেটিকে সে অনেকটা সময় ধরে রিপেয়ার করছিল সেটির মধ্যে বসে তাদের দুজনের পিছু করতে শুরু করে দেয়। কিন্তু অনেকটা সময় ধরে কার চেজিং এর পর ওই দুটো মাফিয়ায় একটি কার অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়। অন্যদিকে ডমিনিকের পিছু করছিল ব্রায়ান, কারণ ব্রায়ান ডমিনিককে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল। তাদের দুজনের মধ্যেও খুবই বড় একটি রেস শুরু হয়ে যায়, কিন্তু তারা দুজনেই একটি ফাইনাল পয়েন্টের মধ্যে এসে গিয়ে থেমে যায়। এখানে ব্রায়ান ডমিনিককে দেখতে থাকে এবং ডমিনিক ব্রায়ানকে দেখতে থাকে এবং তারা দুজনেই একে অপরের সাথে কথা বলতেও শুরু করে। এখানে ডমিনিক বলতে থাকে সামনে একটি রেলওয়ের পার্টস রয়েছে এবং এখনো সময় রেড লাইট রয়েছে, কিন্তু যখনই এই লাইটটি গ্রিন হয়ে যাবে তখনই আমি ওই পারে যাওয়ার চেষ্টা করব। আমি ছোটবেলায় এই জায়গার মধ্যে অনেকবারই আসতাম, এমনকি খেলাধুলাও করতাম এবং আমি সববারই এই সমস্ত রেসগুলোকে জিতে থাকতাম। এই জন্যই আমি যদি রেসের মধ্যে হেরে যাই তাহলে আমি অবশ্যই তোমাকে সারেন্ডার করে দেব। এরপরে কাউন্টডাউন শুরু হয়ে যায় 3, 2, 1। রেড লাইট থেকে যখনই গ্রিন লাইট শুরু হয়ে যায় তখনই তাদের দুজনের মধ্যে খুবই ভয়ানক একটি রেসিং শুরু হয়ে যায়। এখানে ডমিনিক তো মনে হচ্ছিল হাওয়ার মধ্যে গাড়িকে ওড়াচ্ছে, অন্যদিকে ব্রায়ানও কারো থেকে কম ছিল না এবং সেও খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল। তারা নিজেদের গাড়ির ফুল স্পিডকে ব্যবহার করে আগে যাচ্ছিল, কিন্তু তখনই তারা দেখতে পায় তাদের সামনে থেকে একটি ট্রেন আসছে। তখন এখানে ডমিনিক তো ব্রেক লাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে তার ব্রেক ফেল হয়ে যায়। এই জন্যই সে ডিসাইড করে নেয় যে সে আরো বেশি স্পিডে যাবে, এর জন্য তার যাই হয়ে যাক না কেন। এই জন্য সে নিজের স্পিডকে কম না করিয়েই ট্রেনের দিকে যেতে শুরু করে দেয়। প্রথমে ব্রায়ান তো মনে করছিল সে নিজের কারকে থামিয়ে দেবে, কিন্তু যখন জানতে পেরে যায় ডমিনিক নিজের কারকে আর থামাবে না তখন সেও নিজের গাড়ির ফুল স্পিডকে ব্যবহার করে তার পিছু করতে শুরু করে দেয়। এইসবের মাঝেই ডমিনিকের একটি কারের সাথে ধাক্কা লেগে যায়। এখানে ডমিনিক খুশি ছিল সে ট্রেনের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু সে অন্যদিকে এটিরও চিন্তা করছিল তাকে এখন সারেন্ডার করতে হবে ব্রায়ানের কাছে। এখানে ব্রায়ান ডমিনিককে বাঁচানোর জন্য তার কাছে এসে যায়, কারণ ডমিনিক খুবই ইনজার্ড হয়ে গিয়েছিল। এই জন্য সে মনে করতে থাকে এখন তাকে ধরে আর কিছুই হবে না। এই জন্যই ব্রায়ান নিজের গাড়ির চাবিকে ডমকে দিয়ে দেয় এবং সে তাকে বলতে থাকে তুমি এই জায়গা থেকে চলে যাও। ডম এখানে বলতে থাকে তুমি জানো তুমি এখন কি করছো, তুমি এখানে একটি চোরকে চলে যেতে সাহায্য করছো, এই জায়গা থেকে পুলিশ কখনোই তোমাকে আর ছাড়বে না। কিন্তু ব্রায়ান কোন রকম কথাকে পরোয়া না করে সে নিজের কারের চাবিকে ডমকে দিয়ে দেয় এবং সে এই জায়গা থেকে ডমকে চলে যেতে দেয়। এর সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি আমরা পোস্ট ক্রেডিট সিনের মধ্যে দেখতে পাই ডমিনিক এখন রিপাবলিক অফ কঙ্গোর মধ্যে ঘুরছে এবং সে বলতে থাকে আমি খুব দূরের জীবনযাপনকে কাটাচ্ছি এবং আমি যখন রেস করে থাকে তখন আমি আমার সামনে এবং পেছনে কিছুই দেখি না, তখন আমি শুধুমাত্র রেস করে থাকি। ফাইনালি এখানে এই মুভির পোস্ট ক্রেডিট সিনও শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের ভিডিওটি এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।